হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমরা জানো যে আজকে তোমাদের 18 তারিখ, ঠিক আছে, এবং 19 তারিখ অর্থাৎ কাল থেকে এবং যদিও ওখানে আর্লিয়ার বলেছে, তো কাল থেকে কিন্তু তোমাদের বলতে পারো যে সিটি ইন্টিমেশন স্টার্ট হয়ে যাওয়ার কথা রেল বলেছে, ঠিক আছে, গেল। এবং পরীক্ষা কিন্তু তোমরা জানো যে তোমাদের কিন্তু 27 তারিখ থেকে তোমাদের কিন্তু 17 নভ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, এটা বলা হয়েছে। এখন তোমরা অনেকেই বলবে স্যার হাইকোর্টে তো একটা অ্যাপ্লিকেশান জারি হয়েছে, মানে অরিজিনাল অ্যাপ্লিকেশান ওয়ে ফাইল হয়েছে, তো তার নিরিখে কি দেখো, রেল এটাকে বদার করছে না, প্রথম কথা। যদিও রেলের বদার করা উচিত কিনা সেটা নিয়ে দ্বিমত থাকতেই পারে, বাট বদার করছে না রেল, এটা গেল প্রথম কথা। এবং তোমরা জানো যে যখন হাইকোর্টে কেস আগেরবার চলছিল, তখনও কিন্তু রেল কিন্তু 17 নভেম্বরের কিন্তু একটা ডেট বার করেছিল, এবং 17 নভের কিন্তু ডেট কিন্তু রেল আবার বার করেছে। তো গেল। এবার এবার আমরা কি বুঝবো এটা থেকে? দেখো, ব্যক্তিগত তরফ থেকে যে যেমনটা পারো সে তেমনটা বুঝছো। আপাতত আমরা ধরে নেবো 17 নভ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। তো লাস্ট 10th ডেজের যে স্ট্র্যাটেজি সেটা আমি তোমাদের আজকে প্ল্যান করব। আমি এখানে একটা জিনিস খুব কেয়ারফুলি লিখেছি, খেয়াল করো কি লিখেছি আমি এখানে। মাস্টারের প্ল্যান নয়, তোমার প্ল্যান কাজ করবে। পয়েন্ট টু বি নোটেড, এই 10 দিন তুমিই হচ্ছে হিরো, ঠিক আছে? আমার প্ল্যান বা অন্য কোনো টিচারের প্ল্যান এই মুহূর্তে তোমার কাজও করবে না। এই মুহূর্তে কাজ করবে তুমি কেমন করে নিজেকে গাইড করছো তার উপর বেস করে। প্রথম কথা আমি একটা জিনিস বলি, সেটা মাথায় রাখো। 90% স্টুডেন্ট যেটাতে ব্যর্থ হয় বা যেটা করে ব্যর্থ হয় সেটা হচ্ছে রাত জাগা। আমি বারবার বলবো, এই 10টা দিন অন্তত রাত জেগো না। রাত জাগাটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার। যদি তোমার তেমন কোনো ইস্যু না থাকে, মানে তুমি ধরো দেখা গেল তুমি 9টার সময় বেরিয়ে যাচ্ছ কাজে, আর বাড়ি ফিরছো ধরো তুমি রাত 10টায়, তাহলে তোমার কিছু করার নেই, সেক্ষেত্রে তোমাকে রাতটা একটু টানতে হবে। তাও আমি বলবো যে 2 AM হচ্ছে সর্বোচ্চ। 2 AM বেশি রাত দয়া করে জেগো না, তাতে প্রবলেম হবে। কি প্রবলেম হবে দেখো, ব্রেন কিন্তু অ্যানালাইটিক্যাল কাজ করতে পারে না যদি তুমি ব্রেনকে রেস্ট না দাও। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি প্রথম যে পয়েন্টটা তুলবো, সবাই তো সাবজেক্ট নিয়ে কথা বলবে। দেখো, সাবজেক্টে তোমরা মোটামুটি সবাই জানো যে কী করতে হবে, তাহলে তুমি ভিডিওটা ক্লিক কেন করেছো? তুমি হয়তো ভেবেছো বা হয়তো ভাবছো যে স্যার এমন কিছু বলবেন যেটা আমাদের কিছুটা হলেও কাজে দিতে পারে, কাজে লাগতে পারে, তাই জন্য তো করেছো। তো আমি আমার বেসিক লেভেল থেকে, আমার প্রস্তুতি, আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি কী করতাম, সেই সমস্ত কথা 2-4টে বলবো। দেখো, ছোট্ট প্রথম যেটা কথা, আমি 2 PM পরে রাত কোনো দিন জাগিনি। ইভেন খুব কমই জেগেছি রাত। কারণ রাত জাগাটা, কারণ আমি আমার উচ্চ মাধ্যমিকের সময় থেকেই বুঝে গেছিলাম যে রাত জাগার এফেক্ট কতটা। আমার কিডনি এফেক্ট করে গেছিলো, ঠিক আছে? সো রাত জাগা ডেঞ্জারাস জিনিস। প্রথম কথা, এটা পয়েন্ট টু বি নোটেড, মাথা রাখবে। এখন তোমরা যারা 23 এজে আছো বা 24 এজে আছো, তারা কেউ বুঝতে পারবে না। এটা যখন তুমি তার পরে যাবে, অর্থাৎ তুমি হয়তো গেলে হয়তো 36, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কিছু না কিছু অসুবিধা হতে আরম্ভ করবে। তার এফেক্ট হচ্ছে এইটা। তুমি বলে তো তখনকার জিনিস তখন ঠিক করে নেবো, ওই সময় আর ঠিক করা যায় না, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। কিছু কিছু জিনিস আছে এজের পরে আর ঠিক করা যায় না। আরেকটা জিনিস, ওসব তো ছেড়ে দাও, ওগুলো তো ভুলেই যাও। মেন জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে 2 AM পরে, PM নয় AM, 2 AM পরে রাত জয় করে যেগুলো, অর্থাৎ রাত্রি 2টোর পরে, অনেকে এটাকে সকাল ধরে না, বাট নয়, রাত্রি 2টোর কথা বলছি। রাত 2টোর পরে দয়া করে রাত যেগুলো, কারণ ব্রেন অ্যানালাইটিক্যাল পারফরমেন্স করতে পারবে না। অনেকের আছে যে আমার স্যার 50%ও কভার নেই সিলেবাস, আমার 10 দিন বাকি, আমি কী করবো? এরকম অনেকে আছে, তাদের কথা বলবো। যাদের 70-80% কভার আছে এবং যারা মক টেস্ট লাগাতে আরম্ভ করেছো এবং মক টেস্টে যাদের রেজাল্ট ভালো আসছে, আমি তাদের কথা বলছি, তাদেরকে এই রাত জাগার কোনো দরকার নেই। যত কাজই হোক না কেন, 2টোর পরে দয়া করে রাত জেগো না। 2টো থেকে 6টা মিনিমাম তোমাকে ঘুমোতে হবে। 4 ঘন্টা ঘুম এনাফ নয়, 5 ঘন্টা ঘুম এনাফ, ঠিক আছে? কিন্তু 4 ঘন্টা ঘুম, সত্যি কথা বলতে প্রবলেম হয়। সারাদিন তোমার মধ্যে একটা ঝিমুনি ভাব থাকবে, ইত্যাদি থাকবে, তুমি রেগে যাবে, ইত্যাদি ব্যাপারগুলো হয় যদি দীর্ঘদিন ধরে এই কাজটা করো। এবং তোমার মাথায় সহজ জিনিসও জটিল মনে হবে। মস্তিষ্ক রেস্ট না নিলে কাজ করতেই পারে না। তো ফার্স্ট, আমি কেন বারবার এই কথাটা বলছি, নির্ঘাত পাগল নই, তো আমি ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে রাত জাগাকে মাস্ট বন্ধ করো। ফার্স্ট 2 AM অবধি হচ্ছে বেস্ট, তারপরে আর কখনই রাত জাগা যাবে না, ঠিক আছে? এবার তোমরা বলবে স্যার আমার কত ঘন্টা দরকার এই 10 দিনে? দেখো, 10 দিনে 10 ঘন্টা পরে রাজা হওয়ার কোনো মানে নেই এবং সেটা করাও যায় না, ঠিক আছে? তো আমরা কি করতে পারি? আমি তোমাকে যেটা ছোটো ছোটো করে এখানে এইখানে মানে যেটুকু বেসিক কথা সেগুলো আমি বলে দেবো। প্রথম তো পয়েন্ট বলিয়েছি এটা। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা কি? সেটা হচ্ছে যে তুমি সর্বোচ্চ যদি আমি বলি, তুমি 5 আওয়ার্স তুমি পড়তে পারো, ঠিক আছে? 5 আওয়ার্সের বেশি অ্যাট এ স্টেজ খুব কমই সংখ্যক স্টুডেন্টরা যারা 5 আওয়ার্স পড়তে পারে।
কখনো 2 ঘন্টা পড়লো, তারপর 3 ঘন্টা ধরো খেলে বেড়ালো, বা খেলে বেড়ালো মানে আমি বলতে চাইছি যে এদিক ওদিক করলো, তারপর তারা আবার এসে পড়তে বসলো, মোবাইল ঘাঁটলো। মোবাইল ঘাঁটাকে খেলাই বলা হয় সোজা কথা বলতে, ঠিক আছে। যদি কেউ বড় হয়ে মোবাইল ঘাঁটে তো আমার অ্যাকচুয়ালি বাচ্চা। তো যাই হোক, এই 5 আওয়ার্সের স্ট্র্যাটেজি আমি তোমাকে দেবো, বেশি কিছু বলবো না, 5 আওয়ার্সের স্ট্র্যাটেজি দেবো। দেখো একটা জিনিস আমি সবচেয়ে মাথা রাখবে, কনফিডেন্স হচ্ছে মানুষের জীবনে মেন জিনিস। তুমি যদি কোনো কাজ করতে যাচ্ছ আর তুমি যদি কনফিডেন্স অভাব বোধ করো, তাহলে তুমি সেই কাজ করা স্টার্টই করতে পারবে না। আগে তো স্টার্ট করবে, তারপর তো এগোবে। তুমি করা স্টার্টই করতে পারবে না। মানে তোমার যদি মনে হয় যে আমি ফিজিক্স কিছুই পারি না, ফিজিক্সে আমার অসুবিধা আছে, আমি ফিজিক্স একদম লেস কনফিডেন্ট আমি ফিজিক্সের ব্যাপারে, তাহলে তুমি ফিজিক্সের বইটা খুলতেই চাইবে না। খুলবে তবে তো পড়বে, আমি এটা বলতে চাইছি। তো ব্রেনকে কনফিডেন্স কী করে জোগাতে হয়? আমি সবসময় বলি যে পরীক্ষার সময় কিন্তু নিজেকেই ফাঁকি মারতে হয়। কী করে ফাঁকি মারতে হয়? নিজের ভালোর জন্য ফাঁকি মারতে হয়। নিজেকেই করো, কিন্তু নিজের ভালোর জন্য ফাঁকি মারো। সারা জীবন তো নিজেকে ঠকিয়ে এসছো, এবার নিজের ভালোর জন্য ঠকাও। ঠিক আছে, কী করে করবো চলো দেখা যাক। এই পেজটাকে আমি নতুন পেজ নিয়ে আসছি। তো 5 আওয়ার স্ট্র্যাটেজি আমি দেবো, 10 দিনে 5 ঘন্টা করে তোমাদের পড়ার আমি একটা স্ট্র্যাটেজি দেবো। যারা না পারছো তারা অন্তত 4 আওয়ার্স করে করো, ঠিক আছে, অন্তত 4। দেখো আমি কখনোই প্রেশার দিই না কাউকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমার যে লজিক থাকে, যে স্ট্র্যাটেজি থাকে, সেগুলো পুরো বাস্তবিক হয়। ওই জন্য আমি বলেছি তোমার প্ল্যান, আমার প্ল্যানে কিছু হবে না। আমি এই বলে দিলাম, তুমি করতেই পারলে না, তাতে কিছু যায় আসে না, ঠিক আছে। চলো এবার আমাদের অ্যাকচুয়াল প্ল্যানটা কি সেটা ধরবো। প্রথম কথা হচ্ছে, সকালবেলা তুমি যখন উঠলে তোমার মন হচ্ছে থাকে ফ্রেশ, ঠিক আছে। সকালবেলা তোমার উঠলে তোমার মন থাকে ফ্রেশ। তোমার যদি মনে হয় তুমি কোনো চ্যাপ্টার শুরু করবে, এখনও আমি বলছি তাদের জন্য যাদের মনে হচ্ছে স্যার আমি রিভিশন না, আমি চ্যাপ্টার শুরু করব, তারা সকালবেলায় চ্যাপ্টার শুরু করো, ঠিক আছে। সকালবেলা চ্যাপ্টার শুরু করো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো আমি 2 ধরনের স্টুডেন্টের কথা বলছি, যারা রাত 2টো পর্যন্ত রাত জাগে তাদের কথা বলছি। রাত 2টো পর্যন্ত যদি তুমি রাত জাগো, ঠিক আছে, তাহলে তুমি তারপরে নতুন চ্যাপ্টার শুরু করার জন্য 6টা পর্যন্ত নিজেকে টাইম দাও। মানে সকাল 6টা অবধি, সকাল 6টার মধ্যে কিছু করো না। সকাল 6টার পরে গিয়ে তুমি নিউ চ্যাপ্টার ধরো। যদি তোমার মনে হয় যে এখন আমার কোনো চ্যাপ্টার বাকি আছে, আমি যদি সেটা বায়োলজি হয় তাহলে লেস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অতটা ইম্পর্ট্যান্ট দেওয়ার দরকার নেই। মানে পড়বে, কিন্তু পাগলের মতো পড়বে না যে আমি কিছু বুঝতে পারছি না। তুমি পড়তে পারবে, অসুবিধা কিছু হবে না, বায়োলজি সহজে মাথায় ঢুকে যাবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি হলে, বিশেষ করে ফিজিক্স হলে তোমাকে 6টার পরে তুমি শুরু করো। আমি খুব বাস্তব কথা বলছি, ঠিক আছে, কারণ শুধুমাত্র কয়েকটা শখ কষে দিলাম আর কয়েকটা চ্যাপ্টার বলে দিলাম তাকে স্ট্র্যাটেজি বলে না। কোন সময় কী পড়ছো সেটা ম্যাটার করে, ঠিক আছে। তোমাকে যদি কেউ বলে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে পড়ো, তোমাদের পল সায়েন্স পড়ো, তোমার মাথায় মনে হবে যে হিস্ট্রি পড়াবার জিওগ্রাফি পড়তে ইচ্ছেই করবে না, আর জিওগ্রাফি পড়াবার পল সায়েন্স পড়তে ইচ্ছেই করবে না, কারণ সব কটা ডেসক্রিপটিভ সাবজেক্ট, অ্যানালাইটিক্যাল সাবজেক্ট নয় ওগুলো, মানে 9-10 লেভেলের কথা বলছি, ঠিক আছে। যাই হোক, চলো সকালবেলা তুমি কোনো নিউ চ্যাপ্টার পড়তে পারো। আর তুমি কী করতে পারো, তুমি রিজনিং প্র্যাকটিস করতে পারো। পয়েন্ট টু বি নোটেড, এই 10 দিনে রিজনিং প্র্যাকটিস করা বন্ধ করা যাবে না। তুমি এই 10 দিনে ভুলেও ভাববে না যে আমি স্যার রিজনিং দুর্দান্ত পারি, আমি রিজনিং প্র্যাকটিস করবোই না, একদমই নয়। রিজনিংটাকে বরঞ্চ বেশি করে প্র্যাকটিস করবে তুমি এই 10 দিন, ঠিক আছে, ক্লিয়ার। তো নতুন চ্যাপ্টার যদি নেওয়ার থাকে এবং তোমার যদি সকালবেলা থাকে, তো তুমি রিজনিং এবং নতুন চ্যাপ্টার নিতে পারো, ঠিক আছে। এই রিজনিং এবং নতুন চ্যাপ্টার করার পরে তোমার আসবে রিভিশন পার্ট ইম্পর্টেন্ট। এই 10 দিন কোনোভাবে রিভিশন আর রিজনিং বন্ধ করা যাবে না, ঠিক আছে। রিভিশন কী করতে পারো, দেখো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 40 মিনিট করে ভাগ করে নিতে পারো। 40 মিনিট আমি ফিজিক্স পড়বো, 40 মিনিট আমি কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে, আর 40 মিনিট আমি বায়োলজি পড়বো। 40 মিনিট আমি বায়োলজি পড়বো, ঠিক আছে, কারণ সায়েন্স হচ্ছে ব্যাপক ওয়েটেজের পার্ট এখানে। তো 40 মিনিট তুমি ভাগ করে দিতে পারো, তাহলে কতক্ষণ হলো, 80 আর 40 120। তার মানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এখানে 1.5 ঘন্টা আমাদের কিন্তু, তাই না, আমাদের 120 মিনিট, 120 মিনিট মানে 2 ঘন্টা। তো আমরা যদি ওভারঅল ধরি তাহলে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা, আমি ওই জন্য বলছিলাম। তো আমি 2 ঘন্টায় ধরে নিচ্ছি, আমরা 2 ঘন্টা কিন্তু এখানে কাটিয়ে এসেছি, ঠিক আছে। আমরা ক ঘন্টা কাটিয়েছি এখানে, 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি। মানে আমি তোমাদের ক ঘন্টার স্ট্র্যাটেজি দিচ্ছি, আমি 5 ঘন্টার স্ট্র্যাটেজি এখানে দিচ্ছি। যারা পারবে না তারা চেষ্টা করবে এই 5 ঘন্টা স্ট্র্যাটেজিকে 4 ঘন্টায় পূরণ করা। তো এখনও আমার হাতে কিন্তু 3 আওয়ার্স বাকি আছে, ঠিক আছে, 3 আওয়ার্স বাকি আছে। আমি রিভিশন থেকেই শুরু করেছি। তার আগে নিউ চ্যাপ্টার আর রিজনিংয়ের পার্টটা বলি। এখানে একটা কাজ আমার যাবে, সেটা হচ্ছে নিউ চ্যাপ্টার যদি তুমি পড়তে শুরু করো, তাহলে তুমি ওই 40 মিনিটসই তুমি নিউ চ্যাপ্টার পড়তে পারো। নিউ চ্যাপ্টার কথা বলছি, রিভিশনের পার্টটা এখানে ঢুকে গেছে, ঠিক আছে। আর তোমার যদি রিজনিং প্র্যাকটিস করার কথা হয়, তুমি 30 মিনিট তুমি রিজনিং প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো 2 ঘন্টা এখানে তোমাদের দেখতে পাচ্ছ, 3 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা, আর এখানে দেখতে পাচ্ছ 70, তোমার 3 ঘন্টা 10 মিনিট। তো ওভারঅল আমি এই জায়গাটা 3 ঘন্টা 10 মিনিট অলরেডি কাটিয়ে ফেলেছি। তাই আমি লিখে দিচ্ছি 3 আওয়ার্স 3 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে। 3 ঘন্টা 10 মিনিট আমার কিন্তু কেটে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ
এদিকে আমার 2 ঘন্টা, আর এখানে আমার 1 ঘন্টা 10 মিনিট, 1 আওয়ার্স 10 মিনিট। তো টোটাল এখানে আমার ক ঘন্টা কেটেছে? 3 ঘন্টা কিন্তু কেটেছে, ঠিক আছে। 3 ঘন্টা 10 মিনিট কেটেছে, আমি এদিকে 3 ঘন্টাই ধরছি, ঠিক আছে। 3 ঘন্টা আমার কেটেছে। আমার কিন্তু হাতে এখনও 2 আওয়ার্স টাইম আছে। এই 2 আওয়ার্সে তুমি ম্যাথ প্র্যাকটিস করবে, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস করবে, এবং তার সাথে সাথে তোমার যদি মনে হয় অন্য কিছু করার, তুমি সেই অন্য কিছুটা করবে, যেটা হচ্ছে তোমার জিকে, ঠিক আছে। তো দেখো ক্লিয়ারলি, দেখো তুমি কিন্তু টোটাল কিন্তু একটা প্ল্যান করে ফেললে যে 5 আওয়ার্সে তাহলে আমি কী কী করবো। প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে রিভিশন। এই হচ্ছে তোমার রিভিশনের পার্টটা আমি এখানে লিখেছি, এই যে রিভিশন বলেছিলাম, এই যে ফার্স্ট এই রিভিশন পার্টটা আমি এখানে লিখেছি যে 40 মিনিট আমি বায়োলজি পড়বো, 40 মিনিট কেমিস্ট্রি, 40 মিনিট ফিজিক্স। এখন তুমি বায়োলজি স্কিপ করবে না, কেন? কারণ তোমার পরীক্ষা এসে গেছে তাই, ঠিক আছে। এই 10 দিনে স্কিপ করা যাবে না। এবার অনেকের হতে পারে হয়তো যে প্রথম দিনই পরীক্ষা পড়লো না, সে একটু বেশি টাইম পেয়ে গেল, তার কথা আলাদা। আমি এখন এই 10 দিন ধরেই তোমাদের স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে রিভিশন। এবার রিভিশনের মধ্যে কী কী করবে সেটা পরে হচ্ছে, আগে এই ব্যাপারটাকে বোঝো। এই যে টাইম ফ্রেম ভাগ ডিভিশন করে দিচ্ছি সেটা ফার্স্ট বোঝো। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে আমি 1 ঘন্টা 10 মিনিট এইটা করবো, নতুন কোনো চ্যাপ্টার হলে পড়বো, নইলে 30 মিনিট। আর যাদের নতুন চ্যাপ্টার পড়ার দরকার নেই তারা কী করবে, তারা এই 40 মিনিটটাকে জিকেতে এক্সট্রা অ্যাড করবে। এই 40 মিনিটটা তোমার কী হবে, এই 40 মিনিটে উড়ে এসে এই জায়গায় বসবে। এই 40 মিনিটটা তুমি কী করবে, এই জায়গায় দেবে, ঠিক আছে। এই যে 40 মিনিটের কথা আমি বলেছি এখানে, এই 40 মিনিটে তোমার জিকেতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আর এই বাকি 30 মিনিট তুমি কী করবে, এই জায়গায় তোমাদের আমি কী করতে বলেছিলাম, আমি বলেছিলাম যে তুমি এখানে চাইলে তুমি এখানে রিজনিং প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। রিজনিং চাইলে নয়, তোমাকে রিজনিং প্র্যাকটিস করতেই হবে। ইনফ্যাক্ট 30 মিনিটে বেশি তুমি দিতে পারো, যেহেতু এখানে তুমি 40 মিনিট অ্যাড করছো। তো এই 40 মিনিটটাকে তুমি ভাগ করে নিতে পারো, 2 ঘন্টা 40 মিনিট এখানে এখনও আছে, তুমি এটাকে ভাগ করে নিতে পারো, ঠিক আছে। তো এই গেল হচ্ছে তোমার মেন স্ট্র্যাটেজি। আশা করি বোঝাতে পারলাম। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই হচ্ছে তোমাদের আমি 5 ঘন্টা টাইম ভাগ করে দিলাম। এবার কী কী পড়বো ফিজিক্সে, বায়োলজিতে আর কেমিস্ট্রিতে, স্টার্ট করবো কীভাবে রিভিশনটাকে, সেটা একটু ধরে নাও। দেখো প্রথম কথা, তুমি যেখান থেকেই পারো সেখান থেকে তোমাকে মক টেস্ট লাগাতে হবে। তুমি বলবে স্যার আপনি তো মক টেস্টের কথা ওখানে বলেনি। দেখো আমি যে রিভিশন পার্টের কথা বলেছি, ওই রিভিশন পার্টের মধ্যে আমি কিন্তু টাইম রেখেছি তোমাদের 2 ঘন্টা, 2 আওয়ার্স টাইম রেখেছি, ঠিক আছে, 2 আওয়ার্স টাইম রেখেছি। তো মক টেস্ট তো রিভিশনই হলো রে বাবা। তোমার কি মনে হয় মক টেস্ট কী? মক টেস্ট তো রিভিশনই হলো, ঠিক আছে, মক টেস্ট তো রিভিশনই হলো, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার আমি মক টেস্ট কীভাবে লাগাবো, আমি কি চ্যাপ্টার ওয়াইজ লাগাবো না মিসলেনিয়াস লাগাবো? দেখো তোমার যদি কনফিডেন্সের অভাব বোধ হয় তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজ লাগাতে পারো। কারণ এই মুহূর্তে পয়েন্ট টু বি নোটেড, এক্সামের আগে কোনোভাবেই কনফিডেন্স লুজ করা যাবে না। পয়েন্ট টু বি নোটেড, হারা মানুষও জিতে আসে কনফিডেন্সের জন্য। ওই জন্য তুমি নিজেকে হেরে যাচ্ছে এটা বোধ করানো কোনোভাবে যাবে না, ঠিক আছে। সো চ্যাপ্টার ওয়াইজ তোমার যদি মনে হয় তুমি মক টেস্ট লাগাতে পারো, আর যাদের কনফিডেন্স যথেষ্ট আছে তারা মিসলেনিয়াস মক টেস্ট লাগাতে পারো। তার মানে কি সব কটা একসাথে, অর্থাৎ 100 মার্কসের মক টেস্ট লাগাতে পারো। কারণ আমি একটা কথা বলি, এই 10 দিন খুব ক্রুশিয়াল। অনেকেই পাগলের মতো বলে যে ও চ্যাপ্টার ওয়াইজ লাগাচ্ছে না, ডাইরেক্ট লাগাচ্ছে, প্রচুর লাগাচ্ছে, তো আমিও প্রচুর লাগাবো। এটা একদম ভুল স্ট্র্যাটেজি, ঠিক আছে। তুমি এই 10 দিনে রাজা হয়ে যাবে না। সেই জন্য তোমার যা আছে সেই পাওয়ারটাকে আরেকটু উন্নত করার চেষ্টা করো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধরো তোমাকে একটা ভোঁতা কুড়ুল দেওয়া হয়েছে, আরেকজনের একটা ধারালো কুড়ুল দেওয়া হয়েছে, তুমি ভোঁতা কুড়ুলি গাছ কিছুতেই কাটতে পারবে না। তুমি কী করবে, তোমাকে যে 3 ঘন্টা টাইম দেয় তার মধ্যে তুমি 1 ঘন্টা ওই কুড়ুলটাকে ধারালো করার কাজে লাগো। ততক্ষণে কিন্তু ও কিন্তু ওই 1 ঘন্টায় হাফ গাছ হয়তো কেটেই ফেলেছে, ঠিক আছে। তুমি কী করবে, ওই 1 ঘন্টা করে ধারালো যে ধার করার চেষ্টা করবে, এবং ওই ধারটা দিয়ে তুমি বাকি 1 ঘন্টায় কাটার চেষ্টা করবে, তবে তুমি ওর রেঞ্জে পৌঁছতে পারবে। তুমি যদি এখন ভাবো যে ভোঁতা কুড়ুল দিয়ে চালাবো, সেটা পসিবল নয়, ঠিক আছে। তো তোমাকে কী করতে হবে, আমি খুব বাস্তব কথা বলছি, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট লাগাতে হবে। তুমি চাইলে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট লাগাতে পারো, বা তুমি চাইলে মিসলেনিয়াস মক টেস্ট লাগাতে পারো। যাদের মনে হচ্ছে না আমি স্যার মক টেস্ট লাগালে আমার কনফিডেন্স লুজ হবে, আমি কী করবো, তাদের আমি বারবার বলবো তোমরা যেটা করো, আমি মানে টোটাল কথা না বলে এবার আমি সাবজেক্টিকে আসছি, অর্থাৎ আমি সায়েন্সের কথা বলছি। তোমার যদি মনে হয় যে আমি মক টেস্ট লাগালে আমার স্যার কনফিডেন্স লুজ হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, আমি কী করবো, আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার আমি শুরু করবো এনসিইআরটি পড়া। ত্রিপুরা বোর্ডের বই তো সবার কাছে আসে, সবাই জানো এটা, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ওই বইটাকে খোলো, আর আমার যদি ক্লাস, যদি পেড ক্লাস তোমার নেওয়া থাকে, তাহলে ভিডিওগুলোকে দেখো এবং পিডিএফগুলোকে একবার রিভিশন দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে যে চ্যাপ্টার ধরবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইলেকট্রিসিটির কথা মাথা রাখবে। ইলেকট্রিসিটি তুমি চাইলে প্রথম থেকে পড়তে পারো বা তুমি পিছন থেকে পড়তে পারো। দেখো ইলেকট্রিসিটিতে 3-4টে জিনিস ইম্পর্টেন্ট। এক হচ্ছে থিওরি বেসড প্রশ্ন, আর 2 হচ্ছে তোমার আছে হচ্ছে ইমেজ বেসড প্রশ্ন, যেটাকে আমরা ফিগার বেসড প্রশ্নও বলি, ঠিক আছে, ফিগার বেসড প্রশ্ন। তো তুমি চাইলে ফিগার বেসড প্রশ্ন মানে কি, যেমন রোদের ছবি এঁকে দিল,
ঠিক আছে, বা কোনো জিনিস এঁকে দিল তার উপর বেস করে কোশ্চেন দিল, তুমি চাইলে এই দুটোকেই প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, যখনই কোনো জিনিস ফিগার বেসড করবে তখন একবার কাজ করবে রিভিশনের সময় ফিগারটাকে একটু এঁকে নেওয়ার চেষ্টা করবে। এতে কী হয়, তোমার মস্তিষ্ক অনেক বেশি ওটাকে পারসিভ করতে পারবে, নিতে পারবে। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। তো ইলেকট্রিসিটি তুমি রিভিশন দিচ্ছ, ঠিক আছে, ইলেকট্রিসিটি কীভাবে রিভিশন দেবো? তাই দেখো, যদি তোমার মনে হয় যে তুমি নিউমেরিক্যালসে কাঁচা, তাহলে তোমাকে ডেফিনেটলি দিনে অন্তত 10টা নিউমেরিক্যালস প্র্যাকটিস করাটা দরকার। নিউমেরিক্যালস, ঠিক আছে, দিনে অন্তত 10টা নিউমেরিক্যালস প্র্যাকটিস করাটা তোমার দরকার। নিউমেরিক্যালস, ঠিক আছে, দিনে অন্তত 10টা নিউমেরিক্যালস তোমার কিন্তু প্র্যাকটিস করাটা দরকার। ঠিক আছে, ইলেকট্রিসিটি হয়ে গেলে তুমি লাইট ধরবে। ঠিক আছে, লাইট যদি এই দুটো চ্যাপ্টার এমনি খুবই বড়, লাইট হয়ে গেলে তুমি ম্যাগনেট ধরবে। ঠিক আছে, ম্যাগনেট হয়ে যাওয়ার পর তুমি ত্বরণ মন্দন ইত্যাদি যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিজের পছন্দ মতো তুমি নাও। তবে ইলেকট্রিসিটি, লাইট, ম্যাগনেট আর ত্বরণ মণ্ডলের যে চ্যাপ্টার অর্থাৎ গতির যে চ্যাপ্টার যেখানে তোমাদের নিউমেরিক্যালস আছে, এই পার্টগুলোকে তোমাকে আগে করতে হবে যাতে খুব দেরি না হয়ে যায়। কারণ এই পার্টগুলো একবার পড়লে তুমি বুঝতে পারো তুমি কোন স্ট্যান্ডার্ডে আছো। তোমার যদি মনে হয় ইলেকট্রিসিটির অবস্থা আমার খুব খারাপ, তাহলে ওটাকে তোমাকে এই 10 দিন ধরেই অল্প অল্প করে পড়ে যেতে হবে। তোমার যদি মনে হয় না আমি ইলেকট্রিসিটিতে ওকে, আমার লাইটের চ্যাপ্টারটা একটু অসুবিধা আছে, আমি মাইনাস প্লাসের সাইন বা কোথায় কী দেবো বুঝতে পারছি না, তাহলে তোমাকে লাইটের চ্যাপ্টারটা এই 10 দিন ধরে টাচে রাখতে হবে। আমার যদি মনে হয় না ম্যাগনেট আর লাইট এটা দুটোই আমার ঠিক আছে, আমার ম্যাগনেটটা আমি একদমই পড়িনি, আমার ভয় লাগে বলে, ফলে ম্যাগনেটটাকে তোমাকে টাচে রাখতে হবে। ত্বরণ মন্দন আমার অসুবিধা হয় বলে ত্বরণ মন্দন তোমাকে টাচে রাখতে হবে। কী বললাম বোঝা গেল? মানে এই পার্টটাকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট তো লাগালে, দেখো মক টেস্ট থেকে যে প্রশ্ন একমাত্র আসবে এটা নয়, কিন্তু অনেকেই বলে স্যার আমি শুধু মক টেস্ট লাগাবো, এটা রং জিনিস। দেখো, একটা মক টেস্টে অবশ্যই হতে পারে না যে সব কোশ্চেন দেওয়া যেতে পারে সায়েন্সের। ঠিক আছে, সেই জন্য মক টেস্টের সাথে সাথে তোমাকে কিন্তু একটু চ্যাপ্টার ওয়াইজও পড়তে হবে। চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে মানে কি, চ্যাপ্টার ওয়াইজ এখন পড়া মানে ওই রকম পড়ার কথা বলছি না, আমি বলতে চাইছি তোমার তো তুমি মক টেস্ট লাগাচ্ছ মানে ডেফিনেটলি তুমি যথেষ্ট ওপরে আছো, তুমি মোটামুটি তোমার আইডিয়া আছে কোন চ্যাপ্টার কী আছে, কোন পেজে কী আছে, মোটামুটি তোমার লাইন বাই লাইন পড়া আছে। তুমি কী করবে, ওগুলোকে একবার করে চোখের দেখা দেখবে। এই চোখের দেখাটাকে আমি বলছি, ভুলেও কেন শুধু মক টেস্টের উপর ভরসা করে বসে থাকো না, তাহলে কী হবে, মক টেস্ট হওয়ার সময় কী হয়, একই টাইপের প্রশ্ন দেওয়া হয়, একই টাইপের প্রশ্ন মক টেস্টে বারবার দেয়। কেন, এখন বেশিরভাগ মক টেস্ট এআই দিয়ে তৈরি হয়, ফলে একই টাইপের প্রশ্ন আসে। দেখা গেলো এনসিইআরটিতে একটা অন্য ধরনের ইনফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাবে। আমি খুব বাস্তব কথা বলছি কিন্তু, ঠিক আছে, আমি পাগলের মতো কথা বলছি না, আমি খুব বাস্তব কথা বলছি। আমার কথা যদি পুরোটা শোনো এই ভিডিওতে কী আছে, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, ইনফ্যাক্ট যেটা তোমার মনে হবে তুমি নতুন শুনছো, হয়তো 3 বছর প্র্যাকটিস করার পরেও তোমার মনে হবে তুমি নতুন শুনছো। ঠিক আছে, তা ওই জন্য আমি বলছি যে ওই জন্য তোমাকে কিন্তু বুকস টাচে রাখতে হবে। বুকস যদি তুমি না পড়ো, তুমি যে এনসিইআরটি যদি স্যার আমি এনসিইআরটি পড়বো না স্যার আমি আপনার নোটস করবো, দেখো এনসিইআরটি থেকেই আমার নোটস করা। তোমার যদি পেড নিয়ে থাকো তুমি দেখবে এনসিইআরটিরই 100% আমার নোটে আছে, ইনফ্যাক্ট এনসিইআরটি থেকে একটু বেশি কিছু আমার নোটে আছে। ঠিক আছে, তো তুমি এই দুটোকে মিলিয়ে পড়ো, তোমার ওকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর মক টেস্ট লাগলে তুমি বুঝতেই পারবে যে কোন ধরনের প্রশ্ন অসুবিধা হচ্ছে, সেই সব প্রশ্ন আমাকে শেয়ার করো। আমি তোমাদের এই কদিনে ফ্রি ভিডিও প্রচুর দেবো, সো এই ফ্রি ভিডিওগুলো তুমি ইজিলি পেয়ে যাবে। এবং যে তোমাদের ডাউট থাকবে, আজকেও আমাকে মোটামুটি আমার 20-25টা ডাউট এসছে আমার কাছে, সব সায়েন্সের কোশ্চেন সবগুলো মিলিয়ে আমি তোমাদের কালকে আমি ভিডিও দিচ্ছি। কালকে একটা বড় ভিডিও আসবে সায়েন্সের, ঠিক আছে, এবং সেখানে তোমরা দেখবে প্রচুর কোশ্চেন তোমাদের সায়েন্সের ওখানে আসবে, যেগুলো তোমাদের হয়তো ডাউট থাকে, এবং এক্সপেক্টেড কোশ্চেন করবো, শুধু পিআইকিউ নয়। অনেকে শুধু পিআইকিউ করছে, আমি বারবার বলবো পিআইকিউ ইম্পর্টেন্ট, কিন্তু শুধু পিআইকিউ বোকামো, কারণ রেল নির্ঘাত এখান থেকে কপি করে করে প্রশ্ন তোমাকে দেবে না। তো সায়েন্সের কথা আমরা ফিজিক্সটা খানিকটা বললাম, এবার আমরা কথা বলবো বায়োলজি নিয়ে। দেখো, বায়োলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। 2018-তে যখন কেউই ওয়েস্ট বেঙ্গলে রেল পড়াতো না, হিন্দিতে একটাই চ্যানেল থাকতো রেল পড়াতো, ঠিক আছে, আর আমি পড়াতাম রেল বাংলাতে, তখন রেল কিন্তু কেউই 2018-তে রেল তেমন একটা পড়াতোই না। ঠিক আছে, আমার কী মনে ছিল জানি না, আমার মনে ছিল আমি রেল নিয়ে শুরু করি, 2018-তে আমার চ্যানেল শুরু হয়েছিল, আমি রেল নিয়ে পড়াতে আরম্ভ করি। ঠিক আছে, তো ওকে, আমি 2018-তে কোশ্চেন্স প্যাটার্ন দেখে বলেছিলাম যে 2019-এ বায়োলজি বেশি আসবে। 99% টিচাররা তখন এই কথা বলেছিল যে স্যার না, বায়োলজি কেন আসবে, কারণ এটা তো টেকনিক্যাল পোস্ট, টেকনিক্যালি ফিজিক্স আর কেমিস্ট্রি বেশি আসবে ফিজিক্স। দেখা গেল সেই বছরে ফিজিক্সের থেকেও বায়োলজির ওয়েটেজ বেশি হয়ে গেছিলো, আর বায়োলজির থেকে কম এসেছিলো কেমিস্ট্রি। তো ফিজিক্সের থেকে বায়োলজির ওয়েটেজ কিন্তু রেলওয়েতে লাস্ট ইয়ারও বেশি ছিল। তুমি যদি দেখো, তুমি দেখবে বায়োলজিতে প্রচুর প্রশ্ন কিন্তু ফিজিক্সে পড়েছে। ঠিক আছে, লাস্ট ইয়ার তুমি যদি বলো, তুমি দেখবে বায়োলজির কিন্তু ওয়েটেজ যথেষ্ট বেশি ছিল। তোমরা বলবে স্যার আপনি কি শিফট ওয়াইজ কোশ্চেনের কথা বলছেন? আমি বললাম না, শিফট ওয়াইজ কোশ্চেনের কথা নয়, হয়তো দেখা গেলো কোনো শিফটে ফিজিক্স বেশি এসছে, বায়োলজি কম এসছে, তুমি ধরো ওভারঅল কোশ্চেন হয়তো বায়োলজি তুমি কমও পেতে পারো, আমি শেয়ার কথা বলছি না। ওয়েটেজ মানে কেবলমাত্র নাম্বার অফ দ্য কোশ্চেন্স বোঝায় না, ওয়েটেজ মানে বোঝায় ওই নাম্বার অফ দ্য কোশ্চেন্স, যদি এখানে 2টো প্রশ্ন পড়ে, এখানে যদি 5টা প্রশ্ন পড়ে, এই 5টা প্রশ্ন বা ধরো
দেখা গেল যে এই জায়গায় তোমার 5টা প্রশ্ন পড়েছে, ফিজিক্সে তোমার 5টা প্রশ্ন পড়েছে, বায়োলজিতে পড়েছে 2টো প্রশ্ন। তাহলে এই 2টো প্রশ্ন কতটা ইম্পর্ট্যান্ট এই 5টা প্রশ্নের নিরিখে, এবং এই 2টো প্রশ্ন না করে আসলে তোমার কি প্রবলেম হবে কি হবে না, একে বলা হয় বেসিক্যালি ওয়েটেজ। ওয়েটেজ বলতে কেবলমাত্র নাম্বার অফ কোশ্চেন্স আস্ক ইন অ্যান এক্সাম তা নয়। ওয়েটেজ বলতে কেবলমাত্র ওটা বোঝায় না, ওটা ম্যাথমেটিক্যালি তাই বোঝায়। বাট যদি আমি বুঝি ওয়েটেজ মানে ইম্পর্টেন্স, তাহলে ইম্পর্টেন্স কিন্তু বায়োলজির মারাত্মক বেশি। ঠিক আছে, বায়োলজিকে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো না কেন, বায়োলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যাজ ফার অ্যাজ রেলওয়ে ইজ কনসার্নড। তো বায়োলজি ইম্পর্টেন্ট। তো বায়োলজিতে আমরা কীভাবে পড়বো নেক্সট পেজে আমি তোমাদের বলে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে কিন্তু আমার এই ভিডিওটা, ঠিক আছে, বেশি আমি তোমাদের করবো না। আমি তোমাদের বারবার বলেছি এটা আমার প্ল্যান নয়, এটা প্রত্যেকটা স্টুডেন্ট কীভাবে ভাববে, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে নিজেকে রেখেই তোমাদের মতো করে ভেবে আমি কথাটা বলছি। আমি কখনো টিচার নিজেকে খুব কমই কথা বলি ইনফ্যাক্ট, ঠিক আছে। তো আজকে আমি একদম স্টুডেন্ট। আমি যদি আমার যদি 27 তারিখ পরীক্ষা থাকে, তো আমি কী করে পরীক্ষা দেবো, আমি সেই নিরিখে আমি ব্যাপারটা করছি, একদম আমি তোমাদের হয়ে আমি কথাটা বলছি। তো বায়োলজি আমি কী করে দেবো, ফার্স্ট মনে রাখবে বায়োলজিতে তোমাদের যে 10th যে চ্যাপ্টারগুলো আছে, 10th চ্যাপ্টার, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেজর যে চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লাইফ প্রসেস, ঠিক আছে, লাইফ প্রসেস ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে তোমার ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, অর্থাৎ মানুষের মস্তিষ্ক এবং সমন্বয় সাধনের যে চ্যাপ্টার আছে সেটা, ঠিক আছে, হিউম্যান ব্রেনের যে চ্যাপ্টার। আর তার সঙ্গে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের যে হরমোনাল অ্যাক্টিভিটির যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই তিনটে হরমোনাল অ্যাক্টিভিটি লাইফ প্রসেস ঢুকে আছে, রিপ্রোডাকশান প্রসেসটা ইম্পর্ট্যান্ট। এই তিনটে আগে তোমাকে রিভিশন দিতে হবে, এবং তিনটে রিভিশন দেওয়ার জন্য এইটাকে তুমি 2 দিনে তুলতে পারো, কিন্তু এই দুটোকে তোমাকে এক দিনে তুলতে হবে, তোমাকে ওয়ান ডে করে দিলাম। এবং মনে রাখবে বায়োলজিকে তোমাকে পার ডেই পড়তে হবে। তুমি যদি ভালো যে বায়োলজি আমি পার ডে পড়বো না, ফিজিক্স কেমিস্ট্রি পড়বো, বায়োলজি একদিন পড়বো, তা নয়, কারণ বায়োলজি ইনফরমেশন বেশি। ফিজিক্সে তুমি ধরো রোধের এবং রোধাঙ্কের ফর্মুলা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে তুমি কিন্তু রোধ আর রোধাঙ্কের যে কোনো অঙ্ক করে আসতে পারবে ফর্মুলার সাথে সাথে, কনসেপ্টটাও তোমার যদি মুখস্থ থাকে বা মনে থাকে, মুখস্থ মানে মনে থাকার কথা বলছি। কিন্তু বায়োলজির ক্ষেত্রে যদি ইনফরমেশন বেসড কোশ্চেন্স, বায়োলজি 9-10 অবধি টোটালি ইনফরমেশন বেসড, ইভেন 11-12ও তাই অনেকটাই। সেই জন্য বায়োলজিকে তোমাকে মুখস্থ রাখতে হবে অনেকটা জিকের মতো করেই, কারণ বায়োলজিতে অনেক জিনিস আছে যেগুলো যদি তুমি মুখস্থ না রাখো তোমার কিন্তু পরীক্ষা হলে গেলে ভুলিয়ে যেতে পারো বা ভুলে যেতে পারো, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। নেক্সট আরেকটা জিনিস আমি তোমাদের খুব করে বলবো, সেটা হচ্ছে ফিগার। বায়োলজিতে চিত্র বেসড কোশ্চেন আসতে পারে, এবং চিত্র বেসড প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। তোমরা দেখবে আমার 99% বায়োলজির ভিডিওতে আমি কিন্তু ছবি এঁকে বুঝিয়েছি। 2টো ছবি খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনের ছবি, মানুষের স্ত্রী এবং পুরুষ প্রজননতন্ত্রে যে ফিগার বেসড আছে সেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। হিউম্যান রিপ্রোডাকশনের যে চিত্র এই চিত্র প্রচণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট চিত্র সেটা হচ্ছে হিউম্যান হার্ট, অর্থাৎ মানুষের হৃৎপিণ্ডের চিত্র, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লাওয়ার সমঝাই ক্যা, ফ্লাওয়ার নেই ফাওয়ার হু, নো অ্যাকচুয়ালি ফায়ার হু। চলো, তো আমি অতটা ডায়লগে ভালো নেই। তো ফ্লাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্লাওয়ারের বিভিন্ন জিনিস আগের বছরও পড়েছে, এবছরও পড়বে, ঠিক আছে। আরেকটি জিনিস ফ্লাওয়ারের ক্ষেত্রে মনে রাখবে তোমাদের ওই ট্রিপ্লয়েড শস্য, ঠিক আছে, ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম, তো এই ট্রিপ্লয়েড শস্যের যে চিত্র আছে এবং এই ফ্লাওয়ারের মধ্যে কীভাবে ফার্টিলাইজেশন হচ্ছে, দ্যাট মিন্স প্ল্যান্ট ফার্টিলাইজেশন, এই পার্টটা ইম্পর্টেন্ট চিত্র হিসাবে, ঠিক আছে, এই পার্টটা ইম্পর্টেন্ট চিত্র হিসাবে, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমাদের মানুষের শ্বাসতন্ত্র, অর্থাৎ যেখানে তোমরা দেখবে ফুসফুসের ছবি আছে, ব্রঙ্কিওলসের ছবি আছে, এগুলো ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে মেজর। এরকম আরও তুমি পাবে, এরকম একটা নয় যে শেষ হয়ে যাচ্ছে, আরও তুমি পাবে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু তোমাদের চিত্রবেশ প্রশ্ন তোমাদের করতে হবে। এবার আমি লাস্টে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, এখনও প্রচুর ইম্পর্টেন্ট কথা বলা বাকি আছে। এই ভিডিওটা আমি যদি তোমাদের থরলি বলতে চাই তাহলে 1 ঘন্টা বেশি হয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখবে আমি ভিডিওতে কিন্তু খুব ইম্পর্টেন্ট কথাই বলছি, কোনো উল্টো পাল্টা কথা, ফালতু কথা কিছু বলছি না। সেই জন্য এই ভিডিওটা প্লিজ একটু দেখে যাও। হতে পারে হয়তো একটু টাইম লাগছে, বাট এই ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট। যাদের দরকার তারাই দেখো, যাদের দরকার নেই মোটামুটি তারা প্লিজ দয়া করে পড়তে বসো, কোনো টাইম নষ্ট করার কোনো দরকার নেই। এটা গেল চিত্রবেশ প্রশ্ন। বায়োলজি প্রত্যেকটা তোমাদের এতে আছে। আমি আমার যে মক টেস্ট আছে, আমি আমার ফ্রিতেও মক টেস্ট আমি তোমাদের দেবো। পেড মক টেস্টের কথা এখন আমি বলছি মেনলি। পেড যে মক টেস্ট আছে তাতে আমি যারা পেডে আসো তাদের কথা বলছি আমি, ঠিক আছে। কারণ আমি জানি আমার যারা ভিডিও দেখে এখানে 90% স্টুডেন্ট পেডেও আছে,
ঠিক আছে, 90 নয় 70 থেকে 80% স্টুডেন্ট পেডেও আছে, আমি খুব ভালো করে জানি। তো যারা পেডে আছো, ঠিক আছে, তাদের কথা বলছি, তাদের ক্ষেত্রে তোমরা এই যে চিত্র বেসড প্রশ্ন, কাল থেকে তোমাদের এই চিত্র বেসড প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অলরেডি তোমরা জানো আমি তোমাদের যে রক্ত করেছি তাতে কিন্তু চিত্র বেসড প্রশ্ন আছে। হ্যাঁ, আরেকটা জিনিস এটা বলতে বলতে মনে পড়লো, ব্লাডে কিন্তু চিত্র আছে, ব্লাডের যে তোমাদের বিভিন্ন যে শ্বেতকণিকা আছে তার যে চিত্র, এটা ইম্পর্টেন্ট। কিন্তু শুধু তাই নয়, তোমরা দেখবে হায়ালিন তন্তু মানে অস্থিমজ্জার ওখানে একটা চিত্র আছে, ওটা ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, তোমরা দেখবে যে তোমাদের যে আবরণী কলা আছে ওখানে চিত্র আছে, ওগুলো ইম্পর্টেন্ট। আমি ছোটো ছোটো করে বলে দিচ্ছি, ওগুলো কিন্তু মাথায় ক্লিক করো। আর প্রত্যেকে যখন চ্যাপ্টার পড়বে তখন দেখবে আমার সাজেশন দরকার নেই, তুমি অটোমেটিক প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে মোটামুটি 4-5টা করে চিত্র তো মিনিমাম পাবে। তো সেগুলো দয়া করে এঁকে প্র্যাকটিস করো, আমি এটাই বলতে চাইছি। একটা খাতা নেবে, খাতায় মোটামুটি একটা রাফ আঁকার চেষ্টা করবে যে আমি যদি একটা হৃৎপিণ্ডকে আঁকি তাহলে আমার হৃৎপিণ্ড কীরকম হবে, এদিকে 3টে যাবে, এদিকে এই যাবে এবং এই আসবে, এবং এদিকে এই আসবে এবং এই আসবে, এবং এখান দিয়ে মাঝখান দিয়ে আমার কী গেছে, একটা দেয়াল গেছে। ঠিক আছে, এবং এর যে তোমাদের যে আর কি যেটাকে বলা হয় তোমাদের আবরণী পর্দা, মানে আমার ইংলিশ বেরিয়ে আসছে যেহেতু আমি এনসিইআরটিটাকে ইংলিশে রিড করেছি। ঠিক আছে, তো এই যে তোমাদের কভারিং সেটাকে আমরা কি বলি, মায়োকার্ডিয়াম বলি, ইত্যাদি প্রত্যেকটা জিনিস, এবং কোন দিক থেকে এই হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা আর এই হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরা। এইভাবে একে একে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে রক্ত এখানে আসে, সেখান থেকে রক্ত ফুসফুসে যায়, সেখান থেকে রক্ত আসে কোথায়, ওপরে অলিন্দে আসে, অলিন্দে থেকে রক্ত কোথায় যায়, নিলয়ে যায়। মনে রাখবে ডাইরেক্ট নিলয় কোনো দিন যায় না রক্ত। ঠিক আছে, না দেহ থেকে যায়, না আমাদের মানে ফুসফুস থেকে যে রক্ত আসছে সেই রক্ত হৃৎপিণ্ডে ঢোকার সময় যায় না। তো এই যে ছোট ছোট পয়েন্টগুলো, এবং এখানে কোথায় কোন কপটিকা আছে, এই যে হার্টের কথা বলছি, এই কথাগুলো তোমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। তো এইরকমই আমি বলছি, লসিকার ব্যাপারে ছোট্ট একটা প্যারা লেখা আছে, ওই প্যারা কিছু ইম্পর্টেন্ট লাইন্স আছে, ওগুলো ইম্পর্টেন্ট। হিউম্যান তোমাদের যে ব্রেন আছে, এই ব্রেনের এখানেও কিন্তু কিছু চিত্র আছে। ঠিক আছে, এই জায়গাতেও কিন্তু চিত্র আছে মানুষের মস্তিষ্কের এখানে, আর কিছু ইম্পর্টেন্ট লাইন্স ওখানে আছে, মানুষের মস্তিষ্কের কাজ স্বরূপ কিছু লাইন্স ওখানে লেখা আছে। যদি আমি মানুষের হিউম্যান মস্তিষ্কের যে তোমাদের যে কী বলে মক টেস্ট, সেটা আমার দেওয়া হয়ে গেছে, ওইটুকু করলেও হবে। আমি তোমাদের মক টেস্টে যে প্রশ্ন দিয়েছি না, মানুষের মস্তিষ্ক, দুর্দান্ত প্রশ্ন আছে। ইভেন আমি এনসিইআরটি লাইন বাই লাইন তুলিয়ে তোমাদের প্রশ্ন দিয়েছি ওখানে, এনসিইআরটি লাইন বাই লাইন তুলে মক টেস্ট থেকে মক টেস্টের প্রশ্ন আছে। ঠিক আছে, সো বায়োলজি তোমরা এই পার্টগুলোকে ভালো করে করো, তারপর যখন 10th হয়ে যাবে তখন 9-এর পার্টে ঢুকবে, 9-এ যেগুলো আছে সেগুলো তোমরা মোটামুটি করার চেষ্টা করবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল বায়োলজি আমি বললাম। ঠিক আছে, যেমন আমাদের পরিবেশ আছে ইত্যাদি ছোটো ছোটো পার্ট আছে পরিবেশ। একটা জিনিস, ভিটামিনের ক্লাস আজকে তোমাদের আমি পেডে আপলোড করে দিতে বলেছিলাম, জানি না এখনো করা হয়েছে কি না, মনে হচ্ছে রাত্রিবেলার মধ্যে তোমাদের ভিটামিন ওখানে আপলোড হয়ে যাবে। ভিটামিন কিন্তু ক্লাস 6-এর চ্যাপ্টার, তোমরা যদি দেখো তোমাদের কিন্তু ক্লাস 9-10-এ কিন্তু কোথাও ভিটামিন নেই। ঠিক আছে, ক্লাস 6-এ এনসিইআরটি ক্লাস 6-এ কিন্তু ভিটামিন আছে অ্যাকচুয়ালি, কিন্তু ভিটামিন কিন্তু জিকে বেসড আকারে কিন্তু প্রচুর পরিমাণে আসে, আর 6-এও ভিটামিনটা সেই আকারে নেই। তো আমি তোমাদের ভিটামিনটা একটু ডিপলি দিয়েছি, ওকে, তোমরা একটু পড়ে নিও, ওখানে পড়লে তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল বায়োগেল। এবার আসি আমি কেমিস্ট্রিতে। দেখো, কেমিস্ট্রি আমি একটা ছোট্ট কথা বলি, কেমিস্ট্রিতে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে তোমরা কি আধুনিক পর্যায় সারণী পড়বে কি পড়বে না। দেখো, আমি তোমাদের একটা কথা বলবো, আধুনিক পর্যায় সারণীর ঠিক আছে শ্রেণী এবং পর্যায়, এই দুটো ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে রাখলে কোনটা কমে কোনটা বাড়ে, এই পার্টটাকে প্রত্যেক দিন 10 মিনিট করে ছোট ছোট করে পড়ো। ঠিক আছে, বিশাল কিছু প্রেশার নেওয়ার দরকার নেই, হয়তো পড়বেই না, বাট রেলের মাথা, কিছু বলা নেই। প্রিভিয়াস ইয়ার দেখে এআইকে বলে দিয়েছে ভাই ওই ধাঁচে কোশ্চেন্স করতে, এআই ঢুকিয়ে দিয়েছে কোশ্চেন্স, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি একটা কথা বলি, এবার কিন্তু কোশ্চেন্স রিয়েলি বিশ্বাস করো, তোমার যদি মনে না হয়, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এবার কোশ্চেন্সে দেখবে তুমি অ্যানুয়ালি দেখতে পাবে, এবারে কোশ্চেন্সে কিছু না কিছু অ্যানুয়ালি তোমার হবে, কারণ এবার এআই বেসড কোশ্চেন্স হবে। ঠিক আছে, যদিও টিসিএস, আমার ভরসা বেশি টিসিএসের উপর, বাট আমি জানি না কী করবে, তবে এআই দিয়ে প্রশ্ন যদি হয় তাহলে কিন্তু তুমি আধুনিক পর্যায় সারণী কোশ্চেন্স তুমি দেখতে পেতেও পারো, আমি এটা বারবার বলবো। ওই জন্য শ্রেণী এবং পর্যায়, এটা কোন দিক থেকে কোন দিকে আসলে কমছে না বাড়ছে, এবং কয়েকটা অর্থাৎ জিঙ্ক অবধি একটু মনে রাখা। আর এমনি তোমাদের দেখো, তোমাদের কিন্তু অনুপরমাণু বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 9-এ, ওখানে কিন্তু দেখবে তোমাদের কিন্তু প্রচুর কী আছে, একটা ছক করে প্রচুর তোমাদের মৌল দেওয়া আছে,
আর সেই মৌলের কিন্তু ইলেকট্রনিক বিন্যাস দেওয়া আছে। তো কেউ ভাববে না আধুনিক পর্যায় থেকে ওটা এসছে। অনুপরমাণুর যে 9-এর চ্যাপ্টার আছে সেই অ্যাটমস অ্যান্ড মলিকিউল, সেই অনুপরমাণুর চ্যাপ্টারতেও কিন্তু তোমাদের এরকম শ্রেণীবিভাগ কিন্তু করা আছে। ঠিক আছে, আমি বারবার বলবো, ওই জন্য কেউ ভাববে না দয়া করে যে ওইটাই আসা মানে আধুনিক পর্যায় থেকে এসছে, তা কিন্তু নয়। শুধু তাই নয়, যোজ্যতার যদি কথা বলি, যোজ্যতাও কিন্তু তোমাদের ভুলেও ভাববে না যে যোজ্যতা কেবলমাত্র আধুনিক পর্যায় আছে। অনুপরমাণু এবং আরেকটা চ্যাপ্টারতেও তোমাদের কিন্তু যোজ্যতা ব্যাপারটা আছে। ঠিক আছে, ভ্যালেন্সি বা যোজ্যতা, ভ্যালেন্সি বা যোজ্যতা। আচ্ছা, যোজ্যতার নাম্বার, অক্সিডেশন নাম্বার এসব কি লাগবে? দেখো প্র্যাকটিক্যালি আমি যদি বলি, তোমাদের সিলেবাসের বহির্ভূত এগুলো 12-এর যে কেমিস্ট্রি আছে, 11-এর যে কেমিস্ট্রি আছে, অ্যাকচুয়ালি 12-এর কেমিস্ট্রি চ্যাপ্টার। তা আমার মনে হয় না রেল ওই ধরনের কোশ্চেন্স করবে। ঠিক আছে, তোমরা বলবে স্যার আমি আধুনিক পর্যায়ের সামনে থেকে এনটিপিসিতে পেয়েছি। দেখো এনটিপিসি হচ্ছে সায়েন্সের জিকে বেস্ট প্রশ্ন পড়ে এনটিপিসিতে, সেই জন্য এনটিপিসিতে আসা মানে যে রেলের গ্রুপ ডিতে আসবে এমন কোনো ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, গেল। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল আমি বললাম কেমিস্ট্রি। আধুনিক পর্যায় সারণীর কথা যদি এইটুকু, কারণ এটা নিয়ে খুব ডাউট থাকে, ওই জন্য আমি এটা আগে ফার্স্ট তুলেছি। এবার আমি আস্তে আস্তে তোমাদের ব্যাপারটা বলতে আরম্ভ করবো। দেখো আমরা মেনলি কী করবো, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশানের যে পেডে যে তোমাদের মক টেস্ট আগামীকালই চলে আসবে, চিন্তা করার কারণেও আমি ফ্রেম হচ্ছে, আমি করে দিয়েছি ওদেরকে, ওরা মক টেস্ট তৈরি করছে। ঠিক আছে, আমার টিমের কথা বলছি। তো কেমিক্যাল রিয়াকশান তোমাদের কালকেই চলে আসবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট। ঠিক আছে, অ্যাসিড বেস সল্ট। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জৈব রসায়ন, অর্থাৎ কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। ঠিক আছে, কার্বন বলে দিচ্ছি, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। এই তিনটে চ্যাপ্টার প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার তোমাকে গ্যারেন্টি ভালো করে করতে হবে। কার্বন অ্যান্ড ইটস মলিকিউল থেকে অন্য টাইপের প্রচুর প্রশ্ন আসতে পারে। যারা আমার পেডে আছো তাদেরকে বলি, তারা যদি এনসিইআরটি নাও পড়তে চাও, এই তিনটেতে আমি যা করে রেখেছি তার বাইরে আসার চান্স খুবই কম। তোমরা এই তিনটেকে দয়া করে ভালো করে পড়ো। আর আমি যে মক টেস্ট দেবো এই তিনটে থেকে মক টেস্ট আমি চেষ্টা করছি কালকেই দিয়ে দেওয়ার। এই তিনটে থেকে মক টেস্ট তোমরা দেবো, সেই তিনটে মক টেস্টকে প্লিজ ভালো করে করবে। কারণ ওর মক টেস্ট করা মানে শুধুমাত্র আমি বলছি না মক টেস্ট দেওয়া, মক টেস্টের যে সলিউশন, অনেকে কী করে মক টেস্ট দেয় না, মক টেস্টটাকে নেয়, নিয়ে সলিউশনটাকে দেখে আর কোশ্চেনটাকে পড়ে সলিউশনটা মুখস্থ করে। তোমরা চাইলে এটাও করতে পারো, তোমার যদি মনে হয় যে এটাই করবো স্যার, এটাও করতে পারো। ঠিক আছে, কারণ আমি চাইছি না যে তোমাদের কনফিডেন্স লুজ হোক। কনফিডেন্স লুজ হলে কিন্তু গন্ডগোল। ঠিক আছে, এরপরে এই তিনটে চ্যাপ্টার করার পরে তোমরা 9-এর যে চ্যাপ্টার আছে সেগুলোকে তোমরা যেতে পারো। ক্লাস 10-এ যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে সেগুলোকে তোমরা ধরতে পারো। তো এই টোটাল এই কটা চ্যাপ্টারই আছে তোমাদের ওভারঅল। ঠিক আছে, এইগুলো তোমরা যেতে পারো। আরেকটা চ্যাপ্টার 9-এর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রবণের চ্যাপ্টার, যেখানে কোলয়েড, তারপর তোমাদের প্রলম্বন, এই যে ব্যাপারটা আছে, সাসপেনশন, এই পুরো ব্যাপারটা। এবং ওখানে তোমরা দেখবে একটা চার্ট করা আছে, সেখানে কী ধরনের কোলয়েড সেটা লেখা আছে, ওইটা খুব ইম্পর্টেন্ট। আর টিন্ডাল এফেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার টিন্ডাল এফেক্ট আমি তোমাদের বারবার বলবো, টিন্ডাল এফেক্ট কিন্তু শুধুমাত্র এই দ্রবণের চ্যাপ্টারতে নেই, টিন্ডাল এফেক্ট কিন্তু লাইটের চ্যাপ্টারতেও আছে। সো তোমরা ভাববে না টিন্ডাল এফেক্ট পড়া মানে এখান থেকে পড়ছে, লাইটের চ্যাপ্টারতে কিন্তু টিন্ডাল এফেক্ট নিয়ে কোশ্চেন্স করানো আছে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তোমাদের ওভারঅল গেল। আমি এক্সপেক্ট করছি যে 9-এর চ্যাপ্টার ওয়েটেজ এবারে কম থাকবে, এটা আমি ওভারঅল বলছি। 9-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওয়েটেজ আগের বারের মতো কম থাকবে। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো যে 2019-এর কথা যদি বলি, ঠিক আছে, 2018-র কথা যদি বলি, 2018-তে কিন্তু 9th-এর পোর্শন থেকে কোশ্চেন্স বেশি এসেছিলো। 2019-এর যদি আমি কথা বলি, 2019-এ কিন্তু 10th-এর 2019-এরটাই কিন্তু 2022-এ পরীক্ষা হয়েছিল, 2019-এরটাই 2022-এ পরীক্ষা হয়েছিল। সেখানে কিন্তু তোমাদের ক্লাস 10th-এর চ্যাপ্টার ওয়েটেজ বেশি এসছে। হতে পারে এবারে হয়তো 2025-এ কি দেখা গেল 9-এর চ্যাপ্টার ওয়েটেজ বেশি হলো, বাট আমি তোমাদের বারবার বলবো এরকম চান্স খুবই কম। সেই জন্য এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি যে বলে রাখলাম, যাদের হয়তো তরণমন্দন করা আছে তারা তরণমন্দনটাকে রিভিশন দাও। কারণ তোমরা দেখবে আমি কিন্তু তরণমন্দন মানে যেটা বেগের ব্যাপার সেটা কিন্তু আমি রেখেছি। এবার দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি এই জিনিসগুলো না খুবই ইজি, এগুলো তোমরা যদি একটু মোটামুটি ভালো করে পড়ো তাহলে ইজিলি তোমরা পেরে যাবে। এবার এই 10 দিনে আমি কীভাবে পড়বো, আমি এইটাই খুব ভালো করে বলছি। এটা তো ওভারঅল গেল। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, আবার একটা জিনিস বলছি, এই যে লাস্ট 10 ডেজ আছে না, এই লাস্ট 10 ডেজে কোনো রকম প্যানিক করবে না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আমার এত কিছু বাকি, এই বাকি ওই বাকি না। তুমি প্রথমে ভাবো যে তোমার কী কী হয়ে গেছে। আমি বারবার বলবো কনফিডেন্স লুজ করা যাবে না। তোমার ধরো ABH এই চ্যাপ্টারটা হয়েছে, এই চ্যাপ্টারটা হয়েছে, এই চ্যাপ্টারটা হয়েছে, এই চ্যাপ্টারটা হয়েছে, এই 4টে চ্যাপ্টার কমপ্লিট। বাদ বাকি ধরো 7টা চ্যাপ্টার তোমার ওভারঅল পুরোপুরি কমপ্লিট না, কিন্তু তোমার টাচ করা আছে। এই 4টে চ্যাপ্টারকে রিভিশন দাও, আর রিভিশন দিয়েও মাথাকে বোঝাও যে এই 4টে চ্যাপ্টার তো আমার হওয়া আছে রে বাবা। আর বাকি চ্যাপ্টারগুলো আরে বাবা 10 দিন আছে, আমি 2টো করে তুললে তো 2 দিনেই 4টে চ্যাপ্টার খতম হয়ে যাচ্ছে, কারণ 4টে চ্যাপ্টার ভালো করে তোলা আছে আমার। আর তারপর তো 6 দিন আছে, তা আমি এই চ্যাপ্টারগুলো তুলতে পারবো নাকি 2 দিনে? অনায়াসে তুলতে পারবো। সো এই কনফিডেন্সটা হওয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলবো।
যাদের মনে হচ্ছে যে আমার চ্যাপ্টার বাকি আছে তারা অল্প অল্প করে পড়ে তোলো, একদিনে এক পুরো চ্যাপ্টার তুলতে যেও না। ধরো 15 মিনিট তুমি নিউ চ্যাপ্টার পড়লে আর 30 মিনিট তুমি কি করলে পুরনো চ্যাপ্টার রিভিশন দিলে। যারা রিভিশন দেওয়ার কথা ভুলেও ভাববে না যে রিভিশন আমি বন্ধ করব, দুটো জিনিস কখনো ভাববে না। এক হচ্ছে তোমাদের রিভিশন, দুই হচ্ছে তোমাদের রিজনিং। রিভিশন আর রিজনিং কখনো ভুলেও তোমরা বন্ধ করার কথা ভাববে না, ঠিক আছে? গেল। আচ্ছা, এটা গেল তোমাদের। আমি লাস্ট 10 ডেজে কী করবে ম্যাথের কথায় আসি। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাথ। দেখো ম্যাথে পাটিগণিতের সব চ্যাপ্টার তুমি রিভিশন দিতে স্টার্ট করো। পাটিগণিতের ওয়েটেজ সব থেকে বেশি হয়, তো পাটিগণিতের সব কটা চ্যাপ্টার রিভিশন দিতে স্টার্ট করো। এক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলবো পিওয়াইকিউ এনাফ। তোমরা যদি শুধু পিওয়াইকিউ করার কথা ভাবো, শুধু পিওয়াইকিউ এনাফ, ঠিক আছে? গেল। নেক্সট যেটা বলি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে যারা আমার পেডে আছো তারা পেডে যা করেছি সেটাকে করে যেতে পারো, পিওয়াইকিউটাকে ফলো করতে পারো। আমি ক্লাসও দেবো, ফ্রি ক্লাস, পিওয়াইকিউ ক্লাস তো ফ্রিতেই আসবে, সেটা আমি তোমাদের দেবো। আচ্ছা, ম্যাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেনসুরেশন, ঠিক আছে? মেনসুরেশন 3D এবং 2D, মেনলি 3D এবং 2D, ঠিক আছে? দুটো মেনসুরেশনই ভেরি ইম্পর্টেন্ট। মেনসুরেশনের ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে তোমাদের। নেক্সট যেটা আমি আজকেই তোমাদের মেনসুরেশনের ক্লাস করেছি, যেটা হচ্ছে স্পিয়ার অ্যান্ড হেমিস্পিয়ার। দুর্দান্ত কোশ্চেন্স আছে এবং প্রিভিয়াস ইয়ার নিয়েই কোশ্চেন্স আছে, ঠিক আছে? তো মেনসুরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রা, ঠিক আছে? অ্যালজেব্রার পয়েন্ট টু বি নোটেড, অ্যালজেব্রার তোমাদের পলিনোমিয়ালস অ্যান্ড বাইনোমিয়ালস, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। পলিনোমিয়ালস, রুট, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। পলিনোমিয়ালস অ্যান্ড রুট, এই দুটো পার্ট খুব করবে। আর অ্যালজেব্রা বেসড যে ফর্মুলা বেসড কোশ্চেন সেটাও আসে, বাট এই তিনটে খুব ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টার, ঠিক আছে? আরেকটা আছে সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ, ঠিক আছে? এই চারটে চ্যাপ্টার, মানে পাটিগণিত তো কোনো একটা চ্যাপ্টার নয়, বেসিক্যালি অনেকগুলো কিছু আছে। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে পড়তে হবে। এবার কী করে স্যার ম্যাথ পড়বো, আমি তোমাদের মনে করে দেখো 2 ঘন্টা 40 মিনিট ছিল ওখানে, তার মধ্যে 2 ঘন্টা আমি তোমাদের বলেছিলাম 2 ঘন্টার মধ্যে মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট তোমাকে ম্যাথে দিতে হবে, বাকি টাইমটা তুমি জিকেতে দাও, কোনো প্রবলেম নেই। যাদের খুব প্র্যাকটিস কম আছে তাদের কথা, আর যাদের প্র্যাকটিস আছে তাদের তো মক টেস্ট করলেই ওখান থেকে, মিসলিনিয়াস মক টেস্ট করলে ওখান থেকে তোমাদের ম্যাথ উঠে আসবে, ঠিক আছে? এটা একটু লেন্দি ভিডিও হয়েও গেল, কিছু করার নেই, কারণ আমি 10 দিনটা একসাথে দিচ্ছি সেই জন্য, ঠিক আছে? মাঝখানে আমি আবার কনফিডেন্স বুস্ট আপ করার জন্য এই ধরনের ক্লাস দেবো, আর ক্লাস আমি দিতে থাকবো এবার থেকে। সুতরাং বুঝতেই পারছো আমার কথা তোমরা শুনতে থাকবে, কনফিডেন্স এমনি বুস্ট আপ হবে। দেখো জিকে কী করবো আমি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কী করবো, আমি তোমাদের বলেছিলাম যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করবে সেটা হচ্ছে যে জিকে মানে হচ্ছে স্ট্যাটিক জিকের কথা বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সকে আমি স্ট্যাটিক জিকে থেকে আলাদা রাখছি। স্ট্যাটিক জিকেকে তো আমি বলবো কেবলমাত্র পিওয়াইকিউ পড়লেও হবে, তুমি যদি শুধু পিওয়াইকিউ পড়ো তাহলেও এনাফ, ঠিক আছে? তোমার মনে হবে স্যার আমার তো ইকোনমিক্সে আমার কিছু করা নেই, তুমি ইকোনমিক্স কী করবো? দেখো ইকোনমিক্স তোমার যদি করা না থাকে তাহলে এই পার্টটাকে বাদ দাও, কারণ ইকোনমিক্স অনেক টাফ। ইকোনমিক্স তুমি পিওয়াইকিউ করে কিছু বুঝতেও পারবে না, ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট না, তোমার যদি বেসিক না জানা থাকে তুমি শুধু পিওয়াইকিউ মুখস্থ করে কিছু করতে পারবে না। হ্যাঁ, তোমার যদি অল্প বিস্তার বেসিক 2 বছর আগে পড়া ছিল, তুমি তাহলে পিওয়াইকিউ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যাপারগুলোতে এই জিনিস বলতে চেয়েছে, নাহলে তোমার অপশানগুলি অদ্ভুত লাগবে, ঠিক আছে? সেই জন্য ইকোনমিক্স যদি তোমার করা না থাকে বাদ দাও, তোমাকে ছেড়েই আসতে হবে। ইকোনমিক্সের ওয়েটেজ খুবই কম, হয়তো দেখলে একটা থেকে দুটো ইকোনমিক্স হয়তো কোশ্চেন্স পড়বে, একটা পড়ে অথবা পড়ে না, এরকমও আছে। তো আমি দেখেছি অন অ্যান অ্যাভারেজ একটা করে কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারে আমার দেখা গেছে, ঠিক আছে? তো জিকে তো পিওয়াইকিউ পড়লেও হবে। হিস্ট্রি, ঠিক আছে? এনশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড মেডিয়াভাল হিস্ট্রি বেশি পড়ে আমি দেখেছি এটা, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই করবে। তার সঙ্গে পল সায়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, এই তিনটে হচ্ছে মেজর আমি দেখেছি তোমাদের। এবার যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি কিছু ধরছি যেগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়ে। তোমরা হয়তো ভাববে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ইয়েস নয়, যেমন ড্যান্স, এইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এক্স্যাক্টলি নয়, বাট আমি এটা অ্যাফেয়ার্স টাইপের ওই জন্য আমি নিচ্ছি। অ্যাওয়ার্ড, ঠিক আছে? এবং বিভিন্ন যে স্টেট আছে তাদের যে উৎসবগুলো আছে, যেমন বিহু, ঠিক আছে? আমাদের এখানে যেমন তোমরা জানো যে শীতকালীন একটা উৎসব হয়, সেই উৎসবটা, ছট পুজো, এই যে ধরনের উৎসব, অর্থাৎ বিভিন্ন যে ফেস্টিভ্যাল স্টেট বেসড, ঠিক আছে? ফেস্টিভ্যাল এগুলো, এবং কোথায় কি মূর্তি আছে তার হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট, এই পার্টটা, এগুলো স্ট্যাটিকই, বাট আমি তোমাদের এর মধ্যে ধরে দিচ্ছি হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট যে পার্ট, কোনো মূর্তি থাকলে, কোনো রেল স্টেশন থাকলে, কোনো উচ্চ নিচু এই ব্যাপারগুলো থাকলে ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের স্টেট গভর্নর, ঠিক আছে? ঠিক আছে? রিসেন্ট এইচসি চেঞ্জ হয়েছে, সেই এইচসি মানে হাইকোর্টের যে জাজ, অর্থাৎ সিজেআই
অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চেঞ্জ হয়েছে তার, বিভিন্ন হাইকোর্টের যদি জাজ চেঞ্জ হয়ে থাকে, হাইকোর্ট জাজ তাদের ব্যাপার, ইত্যাদি ব্যাপার। এবার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কী করবে, আমি তোমাদের বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স 10 দিনের তোলা সম্ভব নয়, বাট স্টিল তোমরা রিভিশন অবশ্যই রাখবে। এবং লাস্ট 6 মান্থের আমি তোমাদের বলেছিলাম, হয়তো স্টার্ট করেছো, আমি 3 মাস আগেও ভিডিও দিয়েছি, সেখানেও বলেছি লাস্ট 6 মান্থ, তো 3 মাস আগে যদি শুরু করে থাকো তাহলে এনাফ। এখন যদি শুরু করতেই হয় তোমাকে, তাহলে তুমি লাস্ট ইয়ারের যে ক্রিকেট হয়েছে, ঠিক আছে, এবং এই ইয়ারেও হয়েছে, সেই ক্রিকেটের ব্যাপার, ফুটবলের ব্যাপার, অর্থাৎ প্লে বেসড বিভিন্ন কোশ্চেন্স, এবং অ্যাওয়ার্ড আমি এখানে ঢুকিয়ে দিয়েছি অলরেডি। অ্যাওয়ার্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে, একদম মানে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। তো অ্যাওয়ার্ড বেসড প্রশ্ন তোমাকে মাস্ট কিন্তু রাখতে হবে। তো এগুলো হচ্ছে ওভারঅল। এছাড়াও কোথায় কোনো কিছু তৈরি হলে নতুন, যেমন আমরা জানি যে উড়িষ্যাতে একটা জিনিস তৈরি হয়েছে আমাদের, হচ্ছে উড়িষ্যার যে পুরী মন্দির যেটা, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি নতুন উদ্বোধন করেছিলেন সেই ব্যাপারটা। তো ইত্যাদি ইত্যাদি ছোটো ছোটো জিনিসগুলো আছে যেগুলো রিসেন্ট হয়েছে বিগত 1 বছর কি 6 মাসের মধ্যে, মানে যেগুলো পিক পয়েন্ট, সেগুলো তোমাকে তোলো। এবার একটা কথা বলি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে বেসিক বলবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি এইবার বলবো সেটা হচ্ছে 2025-এ যে পরীক্ষা হয়েছে তার যে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় পড়েছে সেগুলো সব করে যেতে হবে। পিআইকিউ কী করবে, 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স এনটিপিসি, ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট, তোমার যে আন্ডার গ্র্যাজুয়েট এখনও পরীক্ষা সমাপ্ত হয়নি, তো গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট, এএলপি, ঠিক আছে, এবং তোমাদের টেকের যে তোমাদের এসছে কী বলে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একদম ধরে মুখস্থ করে ফেলো। এই তোমাদের যখন পরীক্ষায় দিতে যাবে না, তোমাদের মনে হবে সে এর থেকেই মনে হয় কোশ্চেন্স পড়ে গেছে। তো 2025-এ যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অলরেডি এসছে পরীক্ষায়, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি কিন্তু, সেগুলো মাস্ট করো। এছাড়াও এদের যে পিআইকিউ সেগুলো তোমাকে করতে হবে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। এই হচ্ছে তোমাদের ওভারঅল দেওয়া শেষ হলো। আমি আবারও বলবো, প্রথম কথা হচ্ছে ব্রেনকে রেস্ট দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। যখন শুতে যাবে দিনের শেষে, তখন তোমার যেন মনে হয় না আজকের দিনটা আমার বিফলে যায়নি, আমি কিছু তো করেছি, হ্যাঁ আমার এই চ্যাপ্টারটায় অসুবিধা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো শুতে যাওয়ার আগে 10 মিনিট চিন্তা করবে যে আজকে আমি প্লাস কী করলাম, মানে কী আমি পজিটিভলি অ্যাড করলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাকে কী করবে, সাউন্ড স্লিপ দেবে, সঠিকভাবে ঘুমোতে পারবে, পরের দিন ফ্রেশলি উঠতে পারবে। তুমি যদি দ্বিধা নিয়ে শোও তাহলে সকালবেলা তুমি দ্বিধা নিয়ে উঠবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমিও এটা দেখেছি, আমি যখন খুব ক্লাস দিতে পারি না, দেওয়ার চেষ্টা করি কিন্তু দিতে পারি না, তখন আমার সারাটা রাত্রি ভালো করে ঘুম হয় না। আমার মনে হয় যে আমার কালকে আমার তার মানে একটা ক্লাস আজকে দেওয়ার ছিল সেটা আমি দিতে পারলাম না, প্লাস আরেকটা ক্লাস হলো, অর্থাৎ 2টো ক্লাসের চাপ আমার পরের দিন পড়ে গেল। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? এবং আমি দেখেছি যখনই আমি সকালবেলা উঠি তখনই আমার মেজাজ একদম ঠিক থাকে না, এবং আমার মনে হয় যে না আমার এই ক্লাসটা দিতে হবে। আমি বারবার আমার টিমমেটকে ফোন করি যে সব রেডি তো, আমাকে পাঠিয়ে দাও, আমি ক্লাস দেবো, ইত্যাদি অনেক ব্যাপার বলতে থাকি। তো ওটাই বলে যে স্যার আজকে আপনার মুড মোটেই ঠিক নেই। তো এটা আমি বুঝতে পারি, তাদের রিয়াকশান দেখে বুঝতে পারি যে বেসিক্যালি তার মানে আমি ওই যে আগের দিন একটা কাজকে অসমাপ্ত রেখে শুয়েছি, ঘুমিয়েছি, যেটা আমাকে অ্যাকচুয়ালি সাউন্ড স্লিপ তো দেয়নি, উপরন্তু পরের দিন আমার অসুবিধা করেছে। এর থেকে আমি কি কনক্লুশন বার করি, যে প্রত্যেকটা মানুষেরই এটা হতে পারে, মানুষভেদে আলাদা হয়। তো আমি বলবো তুমি যখন রাতের শেষে যখন ঘুমোতে যাবে, তুমি যেন দেখো যে তোমার মিনিমাম আজকের দিনটা যেন বিফলে যায়নি, তুমি কিন্তু কিছু চেকলিস্ট তৈরি করেছো যেখানে ক্রসের থেকে তোমার টিক বেশি, অর্থাৎ তুমি বাকি কম রেখেছো, কাজ 90% মিটিয়েছো। এটা খুব ইম্পর্টেন্ট এই 10 দিনে। মানে আমি বলতে চাইছি তোমার বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড ব্রেন যেন পজিটিভ ভাইব্রেশনে থাকে, নেগেটিভ ভাইব্রেশনে গেলেই কিন্তু গণ্ডগোল। এটা কিন্তু মাথা রাখবে। রেস্ট ইজ ইম্পর্টেন্ট, স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নইলে কিন্তু বেশিরভাগ পার্ট এখানে অ্যানালাইটিক্যাল, তুমি অ্যান্টিক্যাল পার্ট করতেই পারবে না, ঠিক আছে? ক্লিয়ার হলো আশা করি। ওকে, থ্যাংক ইউ। যে ভালো লেগে থাকে একটা হাইপ করে দিও আর লাইক দিয়ে দিও। আর ক্লাস তোমাদের কালকে থেকে আসবে, চেষ্টা করবো বড় ক্লাসই দেওয়ার, বড় ক্লাসেরই শিডিউল আছে কালকে। ওকে, থ্যাংক ইউ।